আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়েবা। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল শপথ পড়ালেন রাষ্ট্রপতি। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ, আপিল বিভাগ। বাংলাদেশ সহ কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু। ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায়। ডাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার। 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল। আঞ্চলিক যুদ্ধ শীঘ্রই নতুন পর্যায়ে প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি। ইরান যুদ্ধে 6 দিনে যুক্তরাষ্ট্রের খরচ $11 বিলিয়ন ছাড়িয়েছে। আবুধাবির পুরনো বিমানবন্দরে আগুন, আইআরজিসির সতর্কতা। তেলের দাম আবার $100 ছাড়ালো, $200 ছাড়াতে পারে বলে ইরানের সতর্কবার্তা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর পেছনের উঁচু দেয়ালে পবিত্র কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আরবি ক্যালিওগ্রাফি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বুধবার 11 মার্চ এই ক্যালিওগ্রাফিটি স্থাপন করা হয়। বুধবার সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম সংসদ সচিবালয়ে অফিস করেন তিনি। এ সময় জাতীয় সংসদের সংশ্লিষ্ট শাখাকে কালিমা তাইবা লেখা আরবি ক্যালিওগ্রাফিটি অধিবেশন কক্ষে স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রথম অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলমত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়। বৃহস্পতিবার বেলা 11:15টার কিছু আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সংসদের প্রথম অধিবেশন। এ সময় প্রধানমন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, দলমত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুর 12টার পরে এই শপথ পড়ানো হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়। এরপরে ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি। ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি এই দায়িত্ব পালনে সম্মত বলে জানান সভাপতি। প্রস্তাবটি সংসদে পেশ করা হয়, এতে হা জয়যুক্ত হয়। জাতীয় সংসদ স্পিকার পদে নির্বাচনের জন্য একটি মাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য ভোলা 3 মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। তিনি এই দায়িত্ব পালনকালে সম্মত আছেন বলে জানান সভাপতি। প্রস্তাব সংসদে উপস্থাপন করা হয়, এতে হা জয়যুক্ত হয়। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকল না। এর আগে গত 29 জানুয়ারি চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতার প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। যুক্তরাষ্ট্র তাদের বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে। এই তালিকায় আছে বাংলাদেশ, চীন ও ভারতের নামও।
গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ার বলেন, সেকশন 301-এর অধীনে অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে এ তদন্ত শুরু হয়েছে। তার ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের উপর এই গ্রীষ্মের মধ্যেই নতুন শুল্ক আরোপ করা হতে পারে। আসন্ন ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল 8টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হবে। সম্প্রতি ঈদ উল ফিতর উদযাপনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় কার্য বিবরণীতে এ তথ্য জানা গেছে। ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভায় সিদ্ধান্তে বলা হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় ঈদ উল ফিতরের প্রধান জামাতের আয়োজন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকম জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় বুধবার সকালে রাজধানীর গুলিস্তান এলাকায় তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, বুধবার সকালে গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা টুঙ্গিপাড়া শান্তি পদযাত্রা 2026 কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক আকম জামাল। পরে সেই পদযাত্রায় অংশ নেন জামাল উদ্দিন। সেখান থেকে পুলিশ তাকে আটক করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 15 ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন আকম জামাল উদ্দিন সহ 5 জন। পুলিশ তখন জানিয়েছিল, ফেসবুকে গণকান্নার কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে। সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালন নিয়ে নতুন পরিপত্র জারি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ঐতিহাসিক 7 মার্চ, 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, 5 আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, 8 আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, 18 অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও 12 ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করেছিল। বিএনপি সরকারও সেই সিদ্ধান্ত বহাল রেখেছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়েছে। এর আগে পরিপত্রটি 2024 সালের 23 অক্টোবর জারি করা হয়েছিল, এখন সেটি বাতিল হয়ে গেল। নতুন পরিপত্রকেও ক শ্রেণীতে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিকেই জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের কথা জানানো হয়েছে। এছাড়া 2024 সালের গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাইদের নিহত হওয়ার দিন 16 জুলাইকে জুলাই শহীদ দিবস পালন করা হবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার পর্যন্ত 13 দিনে গড়ালো। এতে এখন পর্যন্ত ইরানের নিহতের সংখ্যা 1700 ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যে হুঁশিয়ারি বার্তা দিল ইরান। দেশটি হুমকি দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ শীঘ্রই নতুন পর্যায়ে প্রবেশ করবে। ইরানের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আল জাজিরার কাছে এই সতর্কবার্তা তুলে ধরেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, শীঘ্রই আঞ্চলিক যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। শুরু থেকেই আমরা বলেছি, যুক্তরাষ্ট্র যদি এমন ভুল করে পরিস্থিতি আরও অনেক জটিল হয়ে উঠবে। চলতি সপ্তাহে কংগ্রেসের এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানে আগ্রাসনের ব্যয়ের একটি হিসাব দিয়েছেন। তাদের ধারণা অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত 1130 কোটি 11.3 বিলিয়ন ডলার। সংশ্লিষ্ট একটি সূত্র বুধবার 11 মার্চ এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার 10 মার্চ মার্কিন সিনেটরদের জন্য আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই হিসাব দেওয়া হয়। তবে এটি যুদ্ধের মোট খরচ নয়। সংঘাত নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আইন প্রণেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে এই প্রাথমিক হিসাব দিয়েছে হোয়াইট হাউস। কংগ্রেসের কয়েকজন সহকারী জানিয়েছেন, যুদ্ধের বাড়তি খরচ মেটাতে হোয়াইট হাউস দ্রুতই কংগ্রেসের কাছে নতুন তহবিলের আবেদন জানাতে পারে। কিছু কর্মকর্তার মতে এই আবেদনের পরিমাণ হতে পারে 5000 কোটি 50 বিলিয়ন ডলার।
তবে অনেকে মনে করছেন যুদ্ধের প্রকৃত খরচ এর চেয়েও অনেক বেশি হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির পুরনো বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আকাশে অজ্ঞাত বস্তু প্রতিহত করার সময় তার ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আবুধাবি মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে জানায়, জরুরি সেবা দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এলাকা নিরাপদ করেন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা উপসাগরীয় অঞ্চলের কয়েকটি বন্দরে আশেপাশে বসবাসকারী ও কর্মরত মানুষকে সতর্ক থাকতে বলেছেন। তার দাবি, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী, খলিফা ও পোর্ট রশিদ বন্দর এবং বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরের কিছু বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম চলছে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেছেন। মাঝে 2 দিন দাম কমার পর বৃহস্পতিবার আবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। সেই সঙ্গে ইরানের সতর্ক বার্তা বিশ্ববাজারে তেলের দাম $200 পর্যন্ত উঠতে পারে। বৃহস্পতিবার এশিয়ার বাজারে সকালে লেনদেনে ব্রেন্ট ক্রুড তেলের দাম 8.51% বেড়ে ব্যারেল প্রতি $100.50 ওঠে। যদিও বুধবার বিশ্বের জ্বালানি নিরাপত্তা সমন্বয়কারী সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি 32 সদস্য দেশ ঘোষণা করেছে, সরবরাহের ঘাটতি আশঙ্কা মোকাবেলায় তারা সম্মিলিতভাবে 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে। খবর বিবিসির। IEA-এর এই ঘোষণার পরও বাজারে তেলের দাম আর কমেনি, বরং আজ আবার উল্টো বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন শীঘ্রই ইরান যুদ্ধ শেষ হবে। এই ঘোষণার প্রভাবেও তেলের দাম কমেছিল। এদিকে ইরান ছেড়ে কথা বলছে না। দেশটির ইসলামী বিপ্লবী বাহিনীর এক মুখপাত্র জানান, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের সঙ্গে সম্পর্কিত এমন যে কোনো জাহাজে হামলা করা হতে পারে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।